ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটা দেখার পর থেকে আমার একটা খুব জনপ্রিয় হিন্দি গানের কথা মনে পড়তেছে। হিন্দি তো ওইভাবে মনে করতে পারি না, বাংলাটা বলতে পারি। কুমার শানুর গাওয়া কি ছবির গান তাও মনে নেই। কথাটা এরকম যে আমার চোখ পানিতে ভরে আসতেছে আর তুমি হাসির কথা বলতেছ। মানে আপনি কান্নায় ভেঙে পড়তেছেন, এরকম একটা সময় আপনার সামনে যদি কেউ খুব হাসির আচরণ করে, কেউ আনন্দে ফেটে পড়তেছে, এটা দেখলে আসলে খুবই কষ্ট লাগে, খুবই কষ্ট লাগে। সবচেয়ে বেশি করে যেটা মনে হয় যে লোকটা আমারে অপমান করতেছে। আমি যে কাঁদতেছি এই কান্নাটার মূল্য সে দিচ্ছে না। এবং সেটা যদি এমন হয় যে যার কারণে কাঁদতেছি সেই যদি হৈ হৈ হাসিতে ফেটে পড়ে, তাহলে মনে হয় যে ওর জন্য কাঁদাটা বৃথা, এই লোকটার জন্য আমি কাঁদি কেন। তো এই এক্সপিরিয়েন্স যুগের পর যুগ, বছরের পর বছর আমাদের ন্যাশনাল টিমের ক্রিকেটাররা আমাদের দিয়ে আসতেছে। এবং লাস্ট ইন্ডিয়ার ম্যাচেও এটা নিয়ে বেশ ট্রল হচ্ছে। যখন বাংলাদেশ মাত্র 30 রানে 5 উইকেট হারায় ফেলছে, এরকম একটা সময় সম্প্রচারকারীদের ক্যামেরা ধরলো বাংলাদেশের ডাগ আউটে। সেখানে হাসিতে ফেটে পড়ছেন আমাদের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, যিনি 0 রান করে আউট হয়েছেন। হাসা যাবে না, কথা আমি কখনো বলি না, হাসতে তো হবেই। এইসব শোক দুত্তাপ এই সময় কাটায় ওঠার জন্য হাসিই দরকার। কিন্তু এইটুক সেন্স আমরা একটু আশা করি, এইটুক সেন্স আমরা আশা করি যে আপনি ডাগ আউটে বসে হাসতেছেন, এখানে কয়েক কোটি মানুষ টিভির সামনে বসে কাঁদতেছে। অন্তত এই সময়টায় আপনার হাসিটা একটু সামলায় রাখবেন, এইটুক আশা করি। এইটুক সম্মান এই মানুষদের দেবেন, এইটুক আশা করি। তো আজকে একটু বলতে চাই যে সেই আদিকাল থেকে কিভাবে আমাদের ক্রিকেটাররা এই আমাদের সম্মানটা দেয় না, আমাদের দর্শকের এই যে আবেগ, এটা না দিয়েই তারা খেলে যাচ্ছে। আমরা প্রায় বলি যে আমাদের দেশের ক্রিকেট নিজের টাকায় চলে, বিসিবির নিজের টাকায় চলে। মূলত তারা আইসিসির কাছ থেকে অনেক বড় একটা ফান্ড পায় এবং স্পন্সরদের কাছ থেকে টাকা পায়। এটার ফলে আমাদের ক্রীড়া সাংবাদিক, আমাদের ক্রিকেট কর্মকর্তা এবং সর্বোপরি খেলোয়াড়, তাদের ভেতরে একটা প্রচণ্ড আত্মম্বরিতা আছে যে আমরা জনগণের উপর নির্ভরশীল না। মানে আমরা যখন কেউ ভুল করে বলে ফেলে যে আমার ট্যাক্সের টাকায় তোর বেতন হয়, এটা আমরা একজন সচিবরে বলতে পারি, এটা আমরা একজন বড় ডাক্তাররে বলতে পারি, কিন্তু ক্রিকেটারদের বললে সেই ক্রিকেটার খুব গম্ভীর হয়ে বলে যে না, আপনার টাকা আমার বেতন হয় না। কিন্তু রিয়েলিটি কি জানেন? রিয়েলিটি হচ্ছে যে শুধু ক্রিকেট না, একদম ক্রিকেট মাঠের ঘাসটা পর্যন্ত টিকে আছে আপনার কারণে। এই যে দেশে কোটি কোটি নিঃস্বার্থ মানুষ কোনো রকম স্বার্থ ছাড়া টিভির সামনে বসে কাঁদে, মাঠে গিয়ে চোখ মোছে, এর কারণেই তারা এই টাকাটা পায়, একটু পরোক্ষে পায়। সরাসরি আমার পকেটের টাকা যায় না, কিন্তু যারা বিজ্ঞাপন দেয় তারা জানে যে এই যে কোটি কোটি টাকা আমরা এখানে ইনভেস্ট করতেছি, এর কারণে এখানে কোটি কোটি ভিউয়ার আছে, কোটি কোটি কনজিউমার আছে। আইসিসি যে এখানে এই টাকাটা দেয় প্রতি বছর কয়েক মিলিয়ন ডলার, এটার কারণ হচ্ছে যে বাংলাদেশে কয়েক কোটি দর্শক আছে। ক্রিকেটারদের দেখে টাকাটা দেয় না, টাকাটা দেয় দর্শকের উপরে। একটা জিনিস আমরা বলি না যে বাংলাদেশের জাতীয় ঋণ, এটাকে সরকারকে দেখে দেয় না, এটা দেয় আপনাকে দেখে, আমাকে দেখে। আমাদের মাথাপতি ঋণ হয়। একই রকম আইসিসি যে টাকাটা দেয়, স্পন্সররা যে টাকাটা দেয়, এটা আপনি আছেন আমি আছি বলে দেয়। এটা খুব নিষ্ঠুর একটা কথা দিয়ে আলোচনাটা শুরু করলাম। মানে দর্শক ক্রিকেটার রিলেশন এরকম কমার্শিয়াল আলোচনার লেভেলে যাক, এটা আমি জীবনে কখনো চাই নাই। আমি সবসময় চাইছি যে এটা আবেগের জায়গায় থাক। এই ব্যাখ্যাটা কোনো দিন জানার দরকার নেই, কারোরই জানার দরকার নেই। ক্রিকেটারেরও জানার দরকার নেই যে সে যে আজকে কোটিপতি, কোটি টাকার গাড়ি হাঁকায়, এটা মূলত এই না খেতে পাওয়া পাবলিকের টাকা, এই পাবলিককে দেখে দেওয়ার টাকা। আবার পাবলিকেরও এটা জানার দরকার নাই যে আমার কারণের টাকা নিয়ে ও আজকে কোটি টাকার গাড়িতে চড়তেছে। এই স্বার্থের আলোচনা পৃথিবীতে যত কম করা যায় ততই ভালো। কিন্তু আমার ক্রিকেটারদের ব্যবহার দেখে ইদানিং মনে হয় যে ব্যাপারগুলো বারবার সামনে আনা দরকার। ক্রিকেটারদের মনে করায় দেওয়া দরকার যে আপনারা যে খেলতেছেন, এই যে লাইফ লিড করতেছেন, এটার একমাত্র কারণ আমাদের এই দর্শকরা, এই আমিও না। এই যে আমি ধরেন ক্রীড়া সাংবাদিক, আমি পেশা হিসাবে ক্রিকেটের সঙ্গে আছি, কিন্তু যে ছেলেটা ধরেন মাস গেলে বাড়ি থেকে 6-7 হাজার টাকা আনতে পারে, অনেকে তাও পারে না, 2-3 হাজার টাকা আনতে পারে, অনেকে 1 টাকাও আনতে পারে না। সারা দিন ক্লাসের পরে টিউশনি করাচ্ছে, রাত 12টা-1টা পর্যন্ত টিউশনি করাচ্ছে, রাতে গিয়ে হলে গিয়ে ওই পানির মতো ডাল খাচ্ছে, নতুবা মেসে এসে 8-10 জন গাদাগাদি করে শুয়ে থাকতেছে। ওই ছেলেটাই আবার আছে আপনার কনজুমার, ওই ছেলেটাই চোখের পানি ফেলতেছে আপনি হেরে গেলে। আপনি সৌম্য যখন 0 রানে আউট হয়ে যাচ্ছেন, আপনি শান্ত যখন 0 রানে আউট হয়ে যাচ্ছেন, ওই ছেলেটাই চোখের পানি মুছতেছে এবং আপনার রাগ হয়ে গালি দিচ্ছে। ওরাই হচ্ছে আপনার অন্নদাতা, ওরাই হচ্ছে আপনার এই রুটি রুজির ব্যবস্থা করতেছে।
আমরা কি করতেছি, যুগের পর যুগ যেখান থেকে আলোচনাটা শুরু করছিলাম, এই লোকগুলোরা অপমান করতেছে। আমাদের ক্রিকেটাররা কখনো, বেশিরভাগ বলতেছি কারণ কিছু ক্রিকেটার এই সম্মানটা দিতে পারেন, বেশিরভাগ ক্রিকেটার কখনো আমাদের পাবলিক সেন্টিমেন্টের মূল্য দেন না। তারা মনে করেন যে এইটা গ্যারান্টেড, ওরা আমাদের খেলা দেখতে বাধ্য। হ্যাঁ, আমি যদি মাশরাফির কথা বলি, ইভেন সাকিব, যারা আপনারা খুব বেয়াদব মনে করেন, ওদের এই রিয়েলাইজেশনটা আছে। আমি বহুবার ওদের সঙ্গে কথা বলে দেখছি। মাশরাফি এমনও হয়েছিল যে কোনো একটা সিরিজ আমরা আনএক্সপেক্টেডলি হেরে যাওয়ার পরে সম্ভবত একদম পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মানুষের কাছে ক্ষমা চাইছিল, স্টেডিয়ামে উপস্থিত দর্শকের কাছে ক্ষমা চাইছিল। তামিমরেও দেখছি, আমি কোনো একটা পুরস্কার জেতার পরে, আমার ঠিক মনে নেই, সে দর্শকরা বলছে যে এটার কৃতিত্বের ভাগিদার একমাত্র আপনারা। এই কথাবার্তা দু চারজন ক্রিকেটার বলে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই সাকিব তামিমরাই আবার আমি দেখি যে পাবলিক সেন্টিমেন্ট বুঝতে ব্যর্থ হন এবং তারা পাত্তা দিতে ব্যর্থ হন। খুব দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছে যে এই যে সাকিব তামিম মাশরাফিদের পরের প্রজন্ম, এদের ভিতরে একটু বেশি দেখি আমি। এরা এই জিনিসটা একদমই উপলব্ধি করতে পারে না যে তারা কোত্থেকে আসছে, তাদের শিকড় কোথায়, কাদের উপরে ভর করে আজকে তারা এই লাইফ লিভ করতেছে, এটা ভুলে যায়। হ্যাঁ, আমি প্রথমে বলবো যে ভুলে যান, কোনো আপত্তি নেই, আপনার ওই কমার্শিয়াল রিলেশন মনে রাখার দরকার নেই। কিন্তু ভাই এইটুকু তো মনে রাখতে পারেন যে আপনি একটা দরিদ্র দেশের মানুষ, আপনি আজকে এই ইন্টারন্যাশনাল লেভেলে খেলতেছেন, আপনার পেছনে আছে জাতীয় পতাকা, আপনার পেছনে আছে কয়েক কোটি মানুষের আবেগ। এই আবেগের কথাটা একটু মাথায় আনতে তো পারেন না আপনারা। দেখেন, এই যে সিম্পলি একটা কথা বলি, আজকে সাকিব যে ট্রাভেলের মধ্যে আছে, বা সাকিবের লাইফটা যে একটা চক্রের মধ্যে পড়ে গেছে, পুরো ব্যাপারটা কেন হয়েছে বলেন তো? এই পুরো ব্যাপারটা আপনারা কেউ বলবেন ও রাজনীতিতে গেছে বলে হয়েছে, কেউ বলবেন যে না ও সব আজগুবি ব্যবসায় ইনভেস্ট করছে বলে হয়েছে, বা অর্থনৈতিক কর্মকাণ্ড স্বচ্ছ ছিল না বলে হয়েছে। আমি বলবো এই পুরো গোলমালটা হয়েছে সে আসলে পাবলিক সেন্টিমেন্টে সম্মান দিতে পারে নাই বলে। আজকে এই পরিস্থিতিতে সে পড়তো না যদি যে মুহূর্তে আমাদের এখানে ছাত্র আন্দোলনে ছাত্রদের উপরে গুলি চালানো হচ্ছিল, নির্বিচারে মানুষ মারা যাচ্ছিল, সেই দিনে সে যদি তার ওয়াইফ যদি ওই চিল করার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করতো, ওই ছবিটা কি মেসেজ দিচ্ছে পাবলিকের কাছে? সব পাবলিক তো রাস্তায় নেমে যায় নাই, কিন্তু কারোর ছেলে নামছে, কারোর ভাই নামছে, কারোর বোন নামছে, তারা ঘরে বসে সামান্য সময়ের জন্য ইন্টারনেট আসছে, সে সময় দেখতেছে যে তার আইডল, যে লোকটার জন্য এই সারাটা জীবন সে কষ্ট করে গেল, একবেলা না খেয়ে সেই টাকা বাঁচায়, সে ইন্টারনেটে মেগাবাইট ভরে সেটা দিয়ে খেলা দেখে। সেই খেলা দেখা ছেলেটা আবিষ্কার করলো যে আমার বন্ধুটা যে মুহূর্তে মারা গেছে, সেই মুহূর্তে আমার আইডল মাঠে না খেলাও না, এই মানুষের জন্য সহানুভূতি জানানো না, কিছুই না, বরং বউ নিয়ে চিল করতেছে এবং বউ সেটা একটা কুৎসিত ক্যাপশন দিয়ে আপ করছে। এটা নিতে পারে একটা মানুষ? আজকে যে এই যে কোটি কোটি মানুষ ক্ষিপ্ত হয়ে আছে, একটাই কারণ বলবো, ওই যে ট্রিগার করাটা, এই ট্রিগারটা সাকিব একদম লাইফ লেসন হিসাবে পাইল, বাকিরা লেসন হিসাবে পান নাই বা ব্যাপারটা মাথায় নেন না। আমার মনে আছে দুবাইতে একবার এমিরেটসে আমাদের কোনো একটা টুর্নামেন্ট হচ্ছিল, লিটন টানা সবগুলো ম্যাচে খুব খারাপ করলো, একদম লাস্ট ম্যাচটা খুব খারাপ করলো, করার পরে মানে তখনও আসরটা কাটে নাই, মানুষ ওই ধাক্কা কাটায় উঠতে পারে না, আমরা সবগুলো ম্যাচে খারাপ করছিলাম। এই যে দিন তারিখ মনে থাকে না তো কোন টুর্নামেন্টটায় ও একটা ছবি পোস্ট করলো, ও আর ওর ওয়াইফ দুবাইতে একটা কোন দর্শনীয় স্থানের সামনে, এবং ক্যাপশন দিল ওই রকম যে জীবনটা খুব আনন্দে কাটছে, এই টাইপের একটা ক্যাপশন দিল। মানুষ কতটা করছিল জানি না, আই ওয়াজ ভেরি শকড। আমার ছবিটা দেখে মনে হচ্ছে যে লিটন এইটুকু ভাবলো না যে এই সময় মানুষের কেমন কাটতেছে। দেখেন, স্বার্থের সম্পর্ক, আবেগের সম্পর্ক বাদ দেন, এমনিতেই তো ঘনিষ্ঠ একজনের বাড়িতে দুঃখের ঘটনা ঘটলে আমরা পাশের বাড়িতে জোরে গান চালাই না। আমার পাশের বাড়িতে যদি একটা লোক মারা যায়, অন্তত ওই দিনই ওই মোমেন্টে আমি আমার আনন্দের একটা ছবি ফেসবুকে শেয়ার দিতে খারাপ লাগে। পাশের বাড়ির কথা বাদ দেন, আপনাদের ফ্রেন্ড লিস্টের একজন যখন কোনো একটা বিপাকে পড়ে, হসপিটালে থাকে, তার একজন বাবা বা মা আইসিইউতে আছে, এই খবর জানার পরে আপনি কি ওই দিন নিজের কোনো আনন্দের খবর শেয়ার করতে মজা পান বা শেয়ার করতে চান? আপনার ভিতর থেকে একটা ডাক দেয় না যে না, আজকে থাক, আমার ওই ফেসবুক ফ্রেন্ডটার বাবা আইসিইউতে আছে, আজকে ওর সম্মানার্থে অন্তত নিজের এই সেলিব্রেশনের ব্যাপারটা না জানাই। এইটার রেসপেক্ট বলে, এটা মিনিমাম রেসপেক্ট। এই যে মানুষ মরা বাড়িতে যায়, মরা বাড়িতে গিয়ে চুপ করে থাকে, সবার কি ওই পরিমাণে শোক কাজ করে? করার তো কথা না, সবার কাছে তো ওই মৃত লোকটা হয়তো আপনজন ছিল না। কিন্তু ভদ্রতার জায়গা থেকে, সম্মানের জায়গা থেকে, যে লোকটার আত্মীয় মারা গেছে, যে লোকটার স্বজন মারা গেছে, তার যে শোক, এই শোকটাকে সম্মান জানাতে মানুষ চুপ থাকে।
আর এখানে তো ভাই আপনি শোকের কারণ, কালকে যে আমরা ইন্ডিয়ার বিপক্ষে এইভাবে হারলাম, এটার কারণ তো আপনি শান্ত, আপনি নিজেই তো শূন্য রানে আউট হয়ে এই কারণটা ঘটায় আসছেন। মানে আপনি শুধু মানে শোকের দর্শক না, আপনি রীতিমতো ওই শোক ঘটাইছেন, তারপরে আপনি হাসতেছেন। আবার বলি যে হাসাটায় কোনো অন্যায় নেই। অ্যাজ এ ক্রিকেটার আপনি খারাপ করলে সার্বক্ষণিক মন খারাপ করে বসে থাকবেন এই প্রত্যাশা আমি করি না। আমি অতটাও অবৈজ্ঞানিক লোক না যে আমি আশা করব যে আপনারা সবসময় কাঁদতে থাকবেন। আউট হয়ে আসছি শূন্য রানে, পরবর্তী ম্যাচের আগ পর্যন্ত আপনি কাঁদবেন, তা তো হবে না। আপনাকে রিল্যাক্স করতে হবে, মজা করতে হবে। সেটা কোথায় বসে করতেছেন সেটা একটু মাথায় রাখেন। আপনি রাগ আউটে বসা, আপনি সালাউদ্দিন ভাই, তানজিদ তামিম তিনজন বসা। এখন আপনার তো এটা জানা উচিত, আমার তো মনে হয় সালাউদ্দিন ভাইয়েরও এখানে রোল প্লে করা উচিত যে আমরা আছি ক্যামেরার ফ্রেমে, ডাগ আউটটা তো ক্যামেরার ফ্রেমের পার্ট। যে কোনো সময় একটা মাঠে একটা কিছু ঘটলেই আর একটা ক্যামেরা ধরবে হচ্ছে ক্যাপ্টেনের মুখে। ক্যাপ্টেনকে সবসময় এটা সচেতন থাকতে হবে যে আমি ডাগ আউটে থাকা মানেই ক্যামেরার ফ্রেম আমার উপরে আছে। তার প্রত্যেকটা কর্মকাণ্ড হইতে হবে ওই রকম যে যেন সে ফ্রেমে তাকে সুদিং মনে হয়, সে সঠিক ভূমিকা আছে বলে মনে হয়। এইটা ভাই একটু পরিকল্পিতভাবেও করতে হয়। ওই যে বলে না যে সাহসী না হতে পারো সাহসের অভিনয় করো, শোকাহত না হও শান্ত, শোকের অভিনয়টা তো করতে পারেন। আর যদি মনে হয় যে নিতান্তই হাসতে হবে এখন, না হাসার পারতেছেন না, ড্রেসিং রুমে চলে যান। ড্রেসিং রুমের ভিতরে গিয়ে তো একেবারে স্পেস আছে, প্রাইভেট স্পেস আছে, ওখানে গিয়ে হো হো করে এসে আসেন। খুব নিষ্ঠুর শোনাচ্ছে আমার কথাগুলো, কিন্তু আসলে আমরাও খুব শকড হই এগুলো আচরণে। দেশে একটা বিপর্যয় হয়, আপনারা কেউ চিড়িয়াখানার প্রাণীর সঙ্গে ছবি দেন। দেশে একটা বন্যার কার্যক্রম চলে, জুনিয়র ক্রিকেটাররা, এই বাচ্চারা, এই যে আজিজুল হক তামিম বা জিসান, এরা মিলে ত্রাণ নিয়ে ছোটে, আপনারা মজার স্ট্যাটাস দেন, নিজেদের মজার ছবি দেন। মানে এইটুকু রেসপেক্ট আপনাদের থাকবে না? ওকে, সেগুলো দেশের বিষয়, আপনারা বলতে পারেন আমরা দেশ নিয়ে ভাবতে চাই না, শুধু ক্রিকেট নিয়ে ভাবতে চাই। ক্রিকেট নিয়ে বা কী ভাবতেছেন আপনারা? যে ক্রিকেট আপনাদের খাওয়া দিচ্ছে, পড়া দিচ্ছে, যে দর্শক আপনাদের উপরে এত আবেগ বিনিয়োগ করে বসে আছে, সেই দর্শকের জন্য এটুকু করতে পারেন না? আরেকটা প্রশ্ন তো মানে একেবারে পিঠাপিঠি চলে আসে যে আপনাদের নিজেদের আবেগ তাহলে কী? আমরা যখন দেখি যে কয়দিন আগে বিপিএলে খুলনা যে ম্যাচটা হারলো, ওই লাস্ট যে ম্যাচটা হেরে বাদ পড়লো, ওই ম্যাচটা একটু তালহার এক্সপ্রেশনটা ভেবে দেখান তো। ওটা তো বানানো না, ওটা তো তাকে অভিনয় করতে হয় নাই। ওখানে যদি সে হাসতেও থাকতো কেউ কিছু বলতো না। কিন্তু তালহার, আপনি পারলে একটু ভিডিও দেখেন, তালহার একটু মুখটা মনে করে দেখেন। তালহা পারলে তার খেলোয়াড়দের মারবে নাকি নিজের বুকে ছুরি মেরে দিবে, রাগে ক্ষোভে, মানে ওই চোখ দুটো টকটক লাল, ও মাথা একবার গুঁজে পড়তেছে, একবার উঠে দাঁড়াচ্ছে। আমি ভয় পাচ্ছিলাম যে তাল্লা না একটা অ্যাক্সিডেন্ট ঘটায় বসে, অজ্ঞান টজ্ঞান হয়ে না যায়। তাল্লা বন্ধু মানুষ, প্রায় সমবয়সী আমরা, মানে আমার খারাপ লাগতেছিল ওর জন্য। এটা তো অভিনয় না। শুধু কি তাই, আপনি দেখেন বিরাট কোহলির মতো খেলোয়াড়, ওর আর কি অ্যাচিভ করার বাকি আছে? ও যখন রিশাদের বলে আউট হয়ে গেল, বা এই যে দিনের পর দিন অফ স্টাম্পের বাইরে খোঁচা দিয়ে আউট হচ্ছে, এই ছেলেটা কী পরিমাণে, এই লোকটা কী পরিমাণে রিয়্যাক্ট করে নিজের উপরে, মেজাজ খারাপ করতে করতে যায়, আবার সেইটা শো করে। এটা পুরোটা অভিনয় না। আপনারা যদি ভাবেন যে এটা অভিনয়, আপনারা যেটা করতেছেন এটা ন্যাচারাল, তা না। আপনাদের ভিতর ন্যাচারালি আবেগটা কম। আপনারা খেলার কাজ খেলেন, ভাবেন যে এটা আপনার চাকরি, চাকরিটাও এর চেয়ে একটু বেশি আবেগ নিয়ে করে রে ভাই। চাকরিতেও আমি আজকে যখন অফিসে যাই, গিয়ে যখন শুনি যে আমার একটা কাজের আউটপুট খারাপ আসছে, সারাটা দিন মন খারাপ করে বসে থাকে। যতই পাশে একজন এসে জোক শোনাক, হাসি আসে না। তো চাকরিটারও তো মানুষ এর চেয়ে একটু আবেগের সঙ্গে নেয়। আমি মানলাম যে ভাই আপনারা এত প্রফেশনাল, আপনারা অস্ট্রেলিয়ানদের চেয়েও প্রফেশনাল। আমি নিজে গ্লেন ম্যাকগ্রারে দেখছি ছক্কা খায় মুখ কালো করে মাথাটা নিচু করে থাকতে। রিকি পন্টিংয়ের চেয়ে যন্ত্র তো আপনারা হন নাই। রিকি পন্টিংরে বলা হয় সর্বকালের সেরা যান্ত্রিক ক্রিকেটার। সেই রিকি পন্টিংরেও দেখছে আউট হয়ে ওই হেলমেটটা খুলে রীতিমতো চোখ কসলাইতে যাচ্ছে। কেন? টিমরে জিতাইতে পারতেছে না, টিমের জয় নিশ্চিত করে আসতে পারতেছে না, সেই জন্য। ওই রকম যন্ত্রের মতো মানুষ আপনারা, তার চেয়েও যন্ত্র, যে কোনো হার জয় আপনাদের উপরে প্রভাব ফেলে না। আপনারা দিব্যি প্রেস কনফারেন্সে হাসেন, প্রেস কনফারেন্সে এসে মজার কথা বলেন, আপনারা সাকিবের মতো স্যাভেজ উত্তর দেওয়ার চেষ্টা করেন। সব মেনে নিছি ভাই, এই এত বছর দেখতে এটুকু মেনে নিছি যে আপনারা আবেগ বিনিয়োগ করেন নাই, সব বিনিয়োগ করছেন এই খেলাটার পিছনে। ক্যারিয়ার বিনিয়োগ করছেন, বিকেএসপিতে পড়াশোনা করছেন, ক্যারিয়ার করছেন, বুঝছি যে এটাকে আপনার বিজনেস অথবা চাকরি হিসাবে নিয়েছেন। ওকে ফাইন,
আমাদের কপালে জোটে নাই। আকরাম ভাইদের প্রজন্ম, মাশরাফিদের প্রজন্ম আর পাবো না ধরে নিচ্ছে। আপনারা যান্ত্রিক, ওটা মেনে নিচ্ছি। আপনারা রিকি পন্টিংয়ের চেয়েও যান্ত্রিক, আপনারা ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়েও যান্ত্রিক, আমাদের কোনো আপত্তি নেই, আপনারা সেরকমই থাকেন। কিন্তু ভাই অ্যাটলিস্ট একটু সম্মান দেন, আমাদের দেওয়ার দরকার নাই। যে গ্রামের ছেলেটা কয়েক কিলোমিটার হেঁটে এসে কোথাও চায়ের দোকানের সামনে টিভিতে খেলা দেখতেছে, কিংবা শহরে যে ছেলেটা সারা মাস টিউশনি করে কোনো এক মাসের টিউশনের টাকা বাঁচায় আপনার জন্য মেগাবাইট ভরতেছে ফোনে, বা যে বৃদ্ধ রিক্সাওয়ালা একবেলা রিক্সা চালানো বন্ধ করে এই যে কথাগুলো বলতেছে না, আপনার মনে হচ্ছে দাদা কাব্য করতেছে। আমি নিজে রাস্তায় রাস্তায় ঘুরে এসব ক্যারেক্টারের সঙ্গে কথা বলছি। এই গত বছরও যখন বাংলাদেশের খেলা আমরা জায়ান্ট স্ক্রিনে দেখতেছিলাম, আমি লোকেদের সঙ্গে কথা বলতেছিলাম। একটা রিক্সাওয়ালা পাইছিলাম রামপুরার, সারাটা বিকাল রিক্সা চালায় নাই। আমি বললাম রিক্সা চালাচ্ছেন না? বলে রামপুরা থেকে স্যার এইখানে আসছি, এসে খেলা দেখবো, একদিন রিক্সা না চালাইলে কী হবে, না খায়া তো মরমু না, বাসায় চাল আছে। মানে এই যে ব্যাপারটা ভাই, ওর একটা বেলা ইনভেস্ট করে দিচ্ছে, ওর একটা বেলার দাম আপনার একটা মাসের চেয়ে বেশি। ও একটা বেলা রিক্সা চালাইলে 400-500 টাকা ইনকাম করবে, ওর 400-500 টাকার মূল্য আপনার 4-5 কোটি টাকার চেয়ে বেশি। ও সেই 400-500 টাকা ইনভেস্ট করে দিচ্ছে আপনার পেছনে। টাকার চেয়েও বড় কথা, ওর আবেগ সব কিছু ইনভেস্ট করে দিচ্ছে। আপনারে যখন ও ট্রল করে, আপনারে যখন ও গালি দেয়, তখন ও একদম আপনারা আপনজন ভেবে গালি দেয়। কারণ ওর প্রত্যাশা আপনারা পূরণ করতে পারেন না। সেই পূরণ করার দাবি আর করি না। সেটা থেকে আপনারা অনেক দূরে আছেন। প্রত্যাশা পূরণ করারও দাবি করি না, আবেগ ভিতরে ধারণ করারও দাবি করি না, ওইসব দাবি ছেড়ে দিছি। শুধু একটু সম্মান দেখান। যে লোকটা কাঁদতেছে আপনাদের ব্যর্থতার কারণে, আপনার ক্রাইমের কারণে যে লোকটা কাঁদতেছে, অ্যাটলিস্ট নিজের অপরাধবোধের জায়গা থেকে ওই সম্মানটা দেখান। আপনার কাঁদতে হবে না। কান্নার অভিনয়ও করার কথা বলতেছেন, অ্যাটলিস্ট হাসেন না। এইভাবে আমাদের নিয়ে উপহাস করেন না। আমাদের একটু সম্মান দেন, একটু সম্মান দেন যে আমরা কত কষ্ট করে খেলা দেখতেছি। খুব সরি, আমি ক্রিকেটারদের নিয়ে এরকম নিষ্ঠুর কথা কোনো দিন বলতে হবে বা লিখতে হবে এটা কল্পনা করি নাই। পুরো একটা জীবন অলমোস্ট কাটায় দিছি এই পেশার পেছনে। আমি জানি যে আমার আবার রুটি রুজির মালিক আপনারা ছিলেন। 20-22 বছর আপনাদের কল্যাণে আমি খেয়ে পরে বাঁচছি। ফলে আমি কক্ষনো চাই নাই যে সেই লোকগুলার বিপক্ষে, সেই লোকগুলার আঘাত করে কথা বলবো। আজকে সেই কথাগুলো বলতে বাধ্য হইলাম। এই হাসিটা আমিও নিতে পারি নাই। সবার হয়ে মার্জনা চাচ্ছি এবং আশা করতেছি আপনারা এই আবেগটারে একটু গুরুত্ব দিবেন। আপনারা একটা ম্যাচ না জিতেও ফিরেন, কোনো অভিযোগ করব না। কিন্তু দয়া করেন আমাদের নিয়ে ঠাট্টা করেন না। সবাই ভালো থাকবেন।